আমন্ত্রণ আমাদের স্টুডিও আলোচনায় এনিগমা টেলিভিশনের আয়োজনে নতুন মলাটের ঘ্রাণ এই আয়োজনে আমরা কথা বলবো বইমেলা নিয়ে, পাঠক, লেখক এবং প্রকাশকদের নিয়ে। আজ এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন আবু সাঈদ তুলু। তিনি গবেষক, লেখক এবং সংগঠক। তিনি শিল্প সমালোচনা করেন। আপনাকে স্বাগত। পাশেই রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় ভাজন ডক্টর শম্পা দাস, শিক্ষক, গবেষক এবং সঙ্গীতশিল্পী। আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছি নতুন মলাটের ঘ্রাণ এই শিরোনামে। এই বইমেলায় আপনার একটা নতুন মলাটের বই এসছে, সেই প্রসঙ্গে জানতে চাই। এই বইমেলাকে নিয়ে তো আবেগ সবসময় কাজ করে। এই বইমেলাই প্রথম আসেনি, অন্য মেলায়ও এসেছে। তবে এই বইমেলার যে বিষয়টিকে বেশি হাইলাইটেড করতে চাই সেটি হচ্ছে এখানে আমার পিএইচডি গবেষণার থিসিসটা বই আকারে কথা প্রকাশ বের করেছে নজরুলের গানের চিত্রকল্প প্রেম, দ্রোহ এবং সমাজ ভাবনা। এটি আমার পিএইচডি থিসিস। আর মাওলা ব্রাদার্স করছে হলো নজরুলের গানের সমাজ ভাবনা, আর মাতৃভাষা করছে হলো নজরুলের আধ্যাত্ম সাধন। তিনটা বই কি এই বইমেলায় আসছে? এই বইমেলায় অসাধারণ। আমরা যে আপনার থিসিসের যে আলাপে আমরা ছিলাম, চিত্রকল্প নজরুলের সঙ্গীতে, আমরা নজরুলের সুর আমাদেরকে চিত্রকলায় নিয়ে যায়, অনেকগুলি ছবিতে নিয়ে যায়। আমরা এইটা কিভাবে দর্শনগত এবং সহজীকরণের জন্য পাঠকের জন্য আপনি উদাহরণ দিয়ে বলবেন? আমরা যদি বলি যে নীলাম্বরী শাড়ি পরে নীল যমুনায় কে যায়, এই কথাটা যখন বলি তখন একরকমের ব্যঞ্জনা সৃষ্টি হয় যে আসলে প্রাকৃতিক পরিমণ্ডলে চলে যাচ্ছে একজন নারী, মনে হয় সে ষোড়শী নারী, মানে তার যে রূপ প্রতিভাস হয় দেখার জায়গা থেকে। কিন্তু কাজী নজরুল ইসলামের যখন এটি নীলাম্বরী রাগের উপর করেছেন এই গানটি, যেমন এরকম সুর, আমি একটু ছোট্ট করে সুর দিয়ে বলে তারপর আমি এটি প্রকাশটা কীভাবে, চিত্রকল্পটা হচ্ছে যে বিষয়টি বিষয়াতীত কোনো ভাবনার কাছে নিয়ে যায়। যেমন গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই। এই যে মানুষের চেয়ে বড় কিছু নাই, এটি যখন যে কোনো পাঠক শোনেন তখন কিন্তু তার ভেতরে যে অনুভব তৈরি হয় যে সকল মানুষ সমান। হ্যাঁ, এটি কিন্তু বিষয় ভাবনার চাইতেও আরেকটি জিজ্ঞাসা, তার চেয়েও বড় কোনো জিজ্ঞাসা কিন্তু আমাদের মনশ্চক্ষে ধরা পড়ে, তাই না? নীলাম্বরী শাড়ি, নীলাম্বরী শাড়ি পরে নীল যমুনায় কে যায়, কে যায়, কে যায়, যেন জলে চলে থল কমলিনী, যেন জলে চলে থল কমলিনী, ভ্রমর নূপুর হয়ে বলে পায়ে পায়ে কে যায়, কে যায়, কে যায় গো। এই যে যখন সুরের মধ্য দিয়ে নীলাম্বরী রাগটাকে তিনি এমনভাবে ব্যবহার করেছেন, ফলে বাণীতে যখন নীলাম্বরী শাড়ি পরে নীল যমুনায় যে ষোড়শী নারী যাচ্ছে, যখন আমরা সুরের ভেতর দিয়ে শুনি তখন কিন্তু বিষয়ের সাথে যতটা আমরা দ্রুত একাত্ম হতে পারি, অ্যাট দ্য সেম টাইম বিষয়কে যে বিষয়াতীত যে চিত্রকলার যে কনসেপচুয়াল জায়গা, সেই বিষয়াতীত জায়গাও কিন্তু চলে যায় যে আসলেই বুঝি নীল শাড়ি পরে ষোড়শী চলে যাচ্ছে, প্রাকৃতিক পরিমণ্ডলে একটি বিরাট নীলের একটি আভা এবং একটা প্রেমময় অনুভব সাথে সাথে কিন্তু তৈরি হয়ে যায়। মূলত আমার গবেষণার জায়গাটি একেবারে আপনি যখন এটা সুরে গাচ্ছিলেন তখন আমরা কিন্তু ছবিগুলো দেখতে পাচ্ছিলাম, একেবারে সামনে চিত্রকলা একদম চলচ্চিত্রের মতো যেই প্রতিটা দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে এসেছে। আশা করি আপনার পাঠক এই গ্রন্থের মধ্য দিয়ে, এই গবেষণার মধ্য দিয়ে নজরুল সঙ্গীতকে অনুধাবন করতে পারবেন, অন্তর্নিহিত রসকে
তারা গ্রহণ করতে পারবে। কারণ মাঝখানে আর একটু বলি, সেটি হচ্ছে কাজী নজরুল ইসলামই সেই গীতিকবি যিনি বাংলা গান প্রায় 4000, যেটি অলরেডি প্রকাশিত, 4000 গান রচনা করেছে। পৃথিবীর কোনো গীতিকবির এত ভ্যারাইটি আছে এটি আমার জানা নেই। আপনি কতগুলি গান নিয়ে কাজ করেছেন? আমি যেটি করেছি, এখানে আমার টোটাল 60টি গান রয়েছে। এটা স্যাম্পল সার্ভে করে সব ধরনের গান, তার তো গানের অনেক ভ্যারাইটি আছে, কাব্যগীতি থেকে শুরু করে কৃষকের গান, মাঝির গান, মল্লার গান, ধীবরের গান, একেবারে রাস্তা দিয়ে যে কাওয়াল যাচ্ছে তাকে নিয়েও কিন্তু তিনি কে বিদেশি বুনু দাসী বাঁশির বাঁশি তিনি কিন্তু রচনা করেছেন। 7 ধরনের গান স্থান নিয়ে আপনি এই গবেষণা সম্পন্ন করেছেন। আবু সাইদ তুলু, আপনি শিল্প সমালোচক, আপনি থিয়েটার, চিত্রকলা, অনেকগুলি বিষয় আপনি কভার করেন আপনার লেখায়। এই যে আর পিএইচডি গ্রন্থ, তার যে এই গবেষণার জায়গাটা, এইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? অবশ্যই প্রথমত হচ্ছে বাংলাদেশে তো নজরুল নিয়ে খুব কাজ হয় নাই। নজরুলকে আমি আসলে যে জায়গা থেকে দেখি যে নজরুল একজন হচ্ছে কি বলে কালজয়ী সুরস্রষ্টা, এবং ওনার যে বাণী, ওনার যে ভাষা, ওনার যে সুর এবং রাগ, আসলে এই জায়গা থেকে নজরুল কিন্তু সবসময় শ্রেষ্ঠ। তো উনি যে গবেষণা করেছেন এই বিষয়টা নিয়ে, এটা অতীব আনন্দের। এবং নজরুল নিয়ে প্রচুর কাজ হোক। নজরুলকে আসলে এখনো আমাদের বাঙালি সমাজ আবিষ্কার করতে পারে নাই, এখনো হচ্ছে আবিষ্কার করতে পারে নাই। নজরুলকে নিয়ে প্রচুর কাজ করার আছে। এবং আমার সবচেয়ে খুব খারাপ লাগে যে নজরুলের যে সঞ্চিতা যে গ্রন্থটা, এইটা দিয়ে আমরা নজরুলকে চিনি অনেকেই। আমি শৈশবে যখন পড়েছি কিংবা আমি যখন কৈশোর বা ইউনিভার্সিটিতে পড়েছি, তখন নজরুলকে আমরা প্রথম চিনেছি এই বই দিয়ে। কিন্তু আমি পরে আমার যে উপলব্ধিটা হয়েছে, নজরুল কিন্তু এই না, এই সংকলন দিয়ে আসলে নজরুলকে যেভাবে চেনা যায়, নজরুল কিন্তু খণ্ডিত রূপে চেনা যায়। খণ্ডিত তাকে বিদ্রোহী তকমা, কাজী নজরুল ইসলাম মানে বিদ্রোহী চেনা যায় খুব হীন। অবশ্যই তুল, আপনার একটা গ্রন্থে এই বছর বইমেলায় এসছে নাটকে বি উপনিবেশন। নজরুল কিন্তু এই উপনিবেশের বিরুদ্ধে কথা বলেছেন তার নাটকে, তার সাহিত্যকর্মে, অন্যান্য জায়গায়, বিশেষ করে কবিতায়। তো এই প্রসঙ্গে মিলিয়ে আপনার নাটকের যেই উপনিবেশবাদটা এসছে, এই বিষয়টা একটু বলবেন? জি, আমি আসলে নজরুল তো উপনিবেশ বিরোধী, তার যে বিদ্রোহী সত্তা বা বিদ্রোহী চেতনা, এটা তো আসলে উপনিবেশের অন্যায়, অসাম্য, বৈষম্য, উপনিবেশের অ্যাবজারভেশনের বিরুদ্ধে, তার উপনিবেশের সৃষ্ট হীন মানসিকতার বিরুদ্ধে, সমাজের অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে। তো নজরুল তো উপনিবেশ বিরোধী এক ধরনের বড় সত্তা। আসলে আমাদের বাঙালি সমাজ বা বাংলাদেশ তাকে জাতীয় কবি হিসাবে স্বীকৃতি দিয়েছে। তো আমাদের হয়েছে কি 1971 সনে আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীন হওয়ার পরেও সে ব্রিটিশরা যেই ধরনের শিল্প সাহিত্য কৌশলগুলো বা তাদের যে আদর্শ, সেটাই জারি রয়ে গেছে। তো এখান থেকে আসলে বের হয়ে আসা দরকার। তো আমাদের যারা নাটক চর্চা করেন কিংবা শিল্প সাহিত্য চর্চা করেন, তারা অনেকেই বুঝেন না যে আসলে আমাদের নিজস্ব সাহিত্য বোধটা কেমন হওয়া উচিত, আমাদের নিজস্ব সাহিত্য ধারাটা কেমন হওয়া উচিত। এই কারণে আমি এই বইটা, তো আমি আপনার এটা কি নাট্য সাহিত্য না থিয়েটার আকারে যে প্রোডাকশনগুলি হয় সেই বিষয় নিয়ে আপনি আলোচনা করছেন? আমি বলছি যে আমি দীর্ঘদিন ধরে নাটক নিয়ে সমালোচনা লিখি কালীয় কলমে। কালীয় কলম আমাকে সেই সুযোগটা দিয়েছে, প্রায় 18 বছর বা তারও বেশি সময় ধরে নিয়মিত সেখানে সমালোচনা প্রবন্ধ লিখছি। তো প্রবন্ধ লিখতে লিখতে আমার যেটা মনে হয়েছে, আর সেলিম আল দীনকে পাঠ করে, আমি সেলিম আল দীনকে খুব শ্রদ্ধার দৃষ্টিতে দেখি, কারণ বাংলাদেশে উপনিবেশ বিমুক্তকরণের জায়গা থেকে বা উপনিবেশনের জায়গা থেকে সেলিম আল দীন হচ্ছে এক ধরনের বড় ধরনের আদর্শ। তো আমি নাটকের সমালোচনা করতে দেখেছি বিভিন্ন নাটকে যে উপনিবেশকে রিজেক্ট করার এক ধরনের তার প্রায়োগিক কৌশল আছে। তো এই বইটা মূলত উপনিবেশকে রিজেক্ট করে আমাদের যে সাহিত্য, আমাদের যে নাট্যধারা, এই চিন্তাটাই মূলত সেখানে আমি তুলে ধরেছি এবং আমি পাঠককে দেখাতে চাই যে দেখেন, এই হলো আমাদের নাটক, এটা হচ্ছে ইউরোপকে কিভাবে রিজেক্ট করেছে নাটকগুলো, আমি সেটা ধরে ধরে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখিয়েছি। এবং আমি কিছু সাহিত্য বিষয়ক প্রবন্ধ এখানে রেখেছি, যদিও আমার শিরোনামটা দিয়েছি হচ্ছে নাটকে বিপনিবেশায়ন, কারণ এখানে প্রধানতম প্রবন্ধগুলোই হচ্ছে নাটকের উপরে। যে নাটকগুলো আপনার হচ্ছে কলোনিয়াল থিম বা কলোনিয়াল থিওরিসকে রিজেক্ট করে আমাদের হাজার বছরের চিন্তাকে উস্কে দিয়েছে, আমরা সেই নাটকগুলো বেশি নিয়েছি, কিন্তু কিছু সাহিত্যের প্রবন্ধ আছে এখানে। এই কারণে আমি সাহিত্যগুলো জুড়ে দিয়েছি। বললাম যে
শিল্প সাহিত্য যেভাবে আমাদের উপনিবেশকে রিজেক্ট করে আমাদের হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরেছে, সেই চিন্তাগুলো পাঠক বুঝবে। সেগুলো আমি এখানে আসলে আনতে চেয়েছি, এক জায়গায় করেছি। পাঠকের সামনে আমি দেখাতে চাই যারা সাহিত্য করে তারা যেন দেখে বুঝে যে হ্যাঁ আমাদের ঐতিহ্য আছে, আমাদের সাহিত্য, আমাদের নাটক এরকমের। যারা গবেষণা করে তারা যাতে বুঝে, এবং যারা হচ্ছে সাধারণ পাঠক তারা যাতে বুঝে, এক ধরনের যাতে সচেতনতা তৈরি হয়, যেটা আফ্রিকাতে হয়েছে কিংবা বিভিন্ন দেশে এক ধরনের বিউপনিবেশন হয়েছে। আমাদের দেশেও টুকটাক বিভিন্ন উপকরণগুলো আছে, সেগুলো আমি বইটার মধ্যে দেখাতে চেয়েছি। ডক্টর শম্পা দাস, আপনি তো গবেষণা করেছেন নজরুলের সমাজ ভাবনা, এই একটা বিষয় আপনার গ্রন্থ আছে। এই নজরুলের গানে কি করে সমাজ ভাবনাগুলি, আমরা তো জানি নজরুলের প্রেমের কবি, বিদ্রোহীর কবি, এই কবিতায় তিনি বিদ্রোহ, গানে তিনি প্রেম, কিন্তু সমাজ ভাবনা যে অন্তর্নিহিতভাবে যে ছিল সেটা বলবেন। প্রতিটা শুধু তার যে সৃষ্টি, তার যে জাগরণের সৃষ্টি, গণ রণ সঙ্গীত, জাগরণের সঙ্গীত, সেগুলো তো সবই দেশ ওরিয়েন্টেড। যেমন মোরা আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চয় বেদুহীন, বন্ধনহীন জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত শতদল, মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচল। জাগাতে চাচ্ছি মানুষকে, তরুণদের জাগাতে চাচ্ছেন তিনি। আবার এটা তো সমাজের একটা ভাইটাল পার্ট হচ্ছে তরুণ, যাদেরকে তিনি বলেছেন যে আমরা বৃদ্ধ। যদি তরুণরা জাগে এবং সেই জাগরণটা যদি খুব বেশি অন্তর্জাগরণ হয়, তাহলেই সম্ভব যে উপনিবেশিক যুগে তো সেই সময় তো নজরুলের যত বেদনা, দুঃখ, কষ্ট, বঞ্চনা, অধিকার বঞ্চিতদের নিয়ে কাজ করা, এবং তিনি যতটা না সাহিত্যে কাজ করেছেন ততোধিক তিনি কিন্তু সঙ্গীতে কাজ করেছেন। এইটার প্যারালালি আপনার একটা কাজ রয়েছে নজরুলের গানে আধ্যাত্ম সাধনা। তাহলে এই যে সমাজ ভাবনার পাশাপাশি গভীরতম জায়গায় আমরা চলে যাচ্ছি নজরুলের আধ্যাত্ম জায়গায়, এইটা আপনি কি করে কয়টা গান নিয়ে কাজ করলেন? এখানে একটু বলি, যেমন এই কাজগুলো কিন্তু প্রতিটি কাজই আমার মৌলিক কাজ, কারণ এগুলোর উপর যখন আমি চিত্রকল্প নিয়ে কাজ করি, একটু পেছনে যাই, তখন আমার কিন্তু কোনো লিটারেচার এখানে ওখানে কোথাও কবিতার কিছু চিত্রকল্প নিয়ে কাজ হয়েছে, কিন্তু সঙ্গীতের চিত্রকল্প কিন্তু কোথাও পাইনি। ফলে যেটা হয়েছে যে সব কিছুই আমার শিখে বুঝে দেন এটাকে ডেলিভারি করতে হয়েছে। তো তেমনি আধ্যাত্ম সাধনের প্রশ্ন তাই, কারণ কাজী নজরুল ইসলাম যখন সাহিত্যের অন্যান্য জায়গাগুলো থেকে স্বেচ্ছায় নির্বাসিত হন, তখন কিন্তু তিনি নিজে বলেছেন যে আমি সাহিত্যের দ্বীপ থেকে আমি নির্বাসিত হয়ে এখন সঙ্গীত ভুবনে আমি আধ্যাত্মিক জগতে চলে আসলাম। আমি সাহিত্যের অন্য কোনো শাখায় কি দিতে পারলাম সেটি আমার জানা নেই, তবে সঙ্গীতে কিছু দিতে পেরেছি। যদি আমরা একটা নমুনা, আচ্ছা, নমুনা বলতে আধ্যাত্ম তো প্রতিটি গানের ভেতরেই রয়েছে, কিন্তু তারপরেও যেটি তার যে শ্যামা, তার যে ইসলামিক গান এত বেশি ভার্সেটাইল যে তিনি বলছেন যে আমারে ঘর হোক মসজিদ তোমার পরশে, হে নামাজি। কোন এক সন্ধ্যায় আব্বাসউদ্দিন তার সাথে বসা ছিলেন, তো সন্ধ্যার আজান হবে, আব্বাসউদ্দিন বলছে উস্তাদ আমি একটু নামাজ পড়ে আসি। তখন তাৎক্ষণিকভাবে তিনি লিখে ফেললেন যে হে নামাজি, আমার ঘরে নামাজ পড়ো আজ, আমারে ঘর হোক মসজিদ। তুমি যদি আমার ঘরে নামাজ পড়ো তাহলে আমার এই ঘরটা মসজিদ হয়ে যায়, হৃদয় যায় নামাজ। হ্যাঁ, হৃদয় যায় নামাজ। তার মানে হচ্ছে যে তিনি আধ্যাত্ম সাধনা যদি তার ভেতরে না থাকতো এবং ভেতরে যদি সেই মানের সেই মাপের না থাকতো, তাহলে কিন্তু তিনি সৃষ্টি করতে পারেন না। হ্যাঁ, হৃদয় যায় নামাজে নামাজ পড়তে বলেছিলেন। অসাধারণ তার এই কাব্য গীত রচনা ছিল। হ্যাঁ, যেমন মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, আমার গোড়ের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, এবং ঘোর আজাব থেকে এ গুনাগার পায় যেন ঠাঁই। তার মানে তার সবসময় স্রষ্টার সাথে যে একটা কি বলবো এটাকে, তার যে সবসময় কথা বলা, বা তিনি কিন্তু নিজেও লিখেছেন স্বরশ্রুতি বইয়ে যে তিনি গভীর রাতে তিনি স্বপ্নে সুর পান। এই যে এগুলো হয়েছে, এগুলো কিন্তু সবই তার খুবই ভেতরে হয়েছে। এই যে আমরা বলি না যে নজরুল বিদ্রোহের মানুষ, নজরুল যে কতটা আধ্যাত্মিক মানুষ, আমি চেষ্টা করেছি। ইসলামিক গান লেখার আগে তো তিনি শ্যামা সঙ্গীত অনেক লিখেছেন, অনেক অসংখ্য, সেখানে তো তার আধ্যাত্মিক জায়গাটা আছে। অবশ্যই সব জায়গায় তার, বিশেষত তিনি যখন সঙ্গীতে চলে এলেন, সেটি পুরো জার্নিটাই তার আধ্যাত্মিক ছিল।
পুরো জার্নিটাই তার আধ্যাত্মিক গান, সমৃদ্ধ গান। অনেক গান রয়েছে যেগুলো আমরা তাকে নতুন করে আমি লিখেছি, যে এই গানের মধ্য দিয়ে নজরুলের আধ্যাত্ম চেতনাটাকে আমরা স্পর্শ করতে পারি। আবু সাইদ তুলো, নাট্য সমালোচনার কথা মানে এটা কৌশল, শিল্প সমালোচনা কৌশল সম্পর্কে আপনার একটা বই আসলো 2024 সালে। এই বইয়ের ভেতরে কিভাবে আপনি এই কৌশল সম্পর্কে লিখলেন? আসলে মানে আমরা আমাদের দেশে নাটক নিয়ে যেগুলো সাধারণত লেখা হয় পত্রপত্রিকায়, এগুলো বেশিরভাগ হচ্ছে নিউজ। তো একটা নাটক যখন করছে, নাটক গঠনগত জায়গা থেকে নাটককে কখনো পর্যালোচনা করা হয় না, কিংবা আমাদের দেশে সমালোচনার নামে যেগুলো লিখি ওগুলো বেশিরভাগই নিন্দামূলক আলোচনা থাকে, অথবা অতিস্তুতি। হ্যাঁ, বা অতি স্তুতি থাকে কখনো কখনো। তো সেই ক্ষেত্রে আমি এটার মধ্যে বেসিক্যালি দেখাতে চেয়েছি যে আমরা আমাদের নাটকের সমালোচনাটা কেমন হতে পারে। আমাদের দেশ স্বাধীন হয়েছে আজকে প্রায় 50 বছর পার হয়ে গেছে, কিন্তু আমাদের দেশটা আসলে নিজস্বতার জায়গা থেকে দাঁড়াতে পারেনি এখন পর্যন্ত। আপনি প্রত্যেকটা জায়গায় দেখেন। তো আমি আসলে যাতে নিজস্বতার জায়গা থেকে দাঁড়ায় কি হতে পারে, সেই জায়গা থেকে আমি আসলে সেই দৃষ্টিভঙ্গি, সেই পার্সপেক্টিভ থেকে কথা বলার চেষ্টা করেছি। সেই ক্ষেত্রে আমি সমালোচনার প্রথাগত যে পদ্ধতি, বিশেষ করে আপনার অ্যারিস্টটল কিংবা ধরেন এই যে কন্টেম্পোরারি যে ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ, ইউরোপিয়ান পার্সপেক্টিভকে ধরে, টুলসকে ধরে যে নাটক বিশ্লেষণ করে, সেগুলোকে আমি আসলে রিজেক্ট করতে চেয়েছি। হোরেস, লনজাইনাস, ওদের যে লনজাইনাস বা হোরেস বা ধরেন আপনার এগুলো। আবার আমাদের দেশে যে প্রাচীন ভারতীয় যে ভরতমুনি নাট্যশাস্ত্র, আমি সেইখান থেকে উপকরণ নিয়ে আমাদের যে সাহিত্যধারা, আপনি হয়তো জানেন যে 16 শতকে বাংলা অঞ্চলের যে সাহিত্যধারা ছিল এটাকে বলতো গৌড়ীয় সাহিত্য রীতি। আজকে আপনি কোথাও গৌড়ীয় সাহিত্য রীতিটা পাবেনই না, শুধু ইতিহাস গ্রন্থে পাবেন, কারণ গৌড়ীয় সাহিত্য রীতিটা কেমন ছিল এবং সেটা পরম্পরা কেমন ছিল সেটা জানে না। তো আসলে আমার দেশে দাঁড়িয়ে আমার দেশের জন্য, আমার দেশের শিল্প সাহিত্য পর্যালোচনা করতে গেলে কি ভাবতে হয় বা কি টুলসগুলো ধরতে হয়, কিভাবে আপনার হচ্ছে চিহ্ন ধরে ধরে আমি আসলে এটাকে পর্যালোচনা করতে পারি, সেই জায়গার থেকে আমি মূলত এই প্রবন্ধ মানে এই বইটা লিখেছি। বইটাতে বেশ কয়েকটা প্রবন্ধ আছে, প্রত্যেকটা প্রবন্ধেই মূলত একটা প্রবন্ধ হচ্ছে নাট্য সমালোচনার কথা, মানে নাট্য সমালোচনা কেমন হওয়া উচিত, কি আছে সারা বিশ্বব্যাপী এবং আমাদের কি হওয়া উচিত, আর বাংলা নাট্য বলতে আমরা কি বুঝি ওখানে আছে। বাংলা নাট্যের সংজ্ঞাটা আমি ওখানে স্পষ্ট করতে চেয়েছি আরেকটা প্রবন্ধে, এবং আমাদের সাহিত্য রীতি কেমন হওয়া উচিত, আমাদের সাহিত্যের মানদণ্ড কেমন ছিল অতীতে এবং এখন কেমন হওয়া উচিত। এই মূলত গ্রন্থটার মধ্য দিয়ে, এই গ্রন্থটা যারা পাঠ করবে তারা আসলে আমাদের যে সাহিত্য, আমাদের যে শিল্প, আমাদের যে শিল্পবোধ, আমাদের শিল্প মূল্যায়ন প্রক্রিয়াগুলো সম্পর্কে একটা ভালো ধারণা হবে বলে আমার বিশ্বাস। যারা পড়েছে তারা তাই বলেছে। বা সারা বিশ্বে কম্পারেটিভ লিটারেচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় দখল করে। কোনো শিল্পকে শিল্প মর্যাদা দিতে গেলে এই তুলনামূলক সাহিত্য এবং সমালোচনা সাহিত্যের অত্যন্ত গুরুত্ব রয়েছে। বাংলাদেশে আমাদের বাংলা ভাষাভাষী দুই বাংলায় এই শিল্পটা অনেকটা উপেক্ষিত। জাহাঙ্গীরনগরে সম্প্রতি তুলনামূলক সাহিত্য চালু হয়েছে, কিন্তু অন্য অন্য জায়গায় এটা আপনি প্রাতিষ্ঠানিক ভিত্তিক জায়গা থেকে আপনি কেমন দেখেন এই জায়গাটা? আপনি খুব ভালো একটা কথা বলেছেন যে তুলনামূলক সাহিত্য চর্চা। তো আমাদের দেশে আসলে আপনি একদম রাইট, তুলনামূলক সাহিত্য চর্চা আমাদের দেশে হয় নাই। আমাদের 30-এর দশকে কিছু তুলনামূলক সাহিত্য চর্চা করার চেষ্টা হয়েছিল এবং স্বাধীনতোত্তর সময় কিছু চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেগুলো আসলে প্রকৃত অর্থে তুলনামূলক সাহিত্য বলা চলে না। এবং আমাদের এখন যে ডিপার্টমেন্ট হয়েছে কিংবা ব্যক্তিগত উদ্যোগে আমাদের অনেকেই করেন, প্রবন্ধ লিখেন, তো এতে আসলে দেখা যায় যে তুলনামূলক চর্চা করতে গিয়ে আমরা ইউরোপকেই হচ্ছে আমাদের মাথার মধ্যে নিয়ে নিই, ইউরোপকে হচ্ছে আমরা বড় আদর্শের জায়গা থেকে তৈরি করি। যেমন আমি সিম্পলি আপনাকে উদাহরণ দিই, যেমন ধরেন ব্রেক্ট, নাটক নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমার নাটকের বই ব্যাটল ব্রেক্ট। তো ব্যাটল ব্রেক্টের যে থিয়েটার প্রেজেন্টেশন রীতি, এই রীতি কিন্তু উনি যে রীতিটা করছে সেটা যদিও মার্ক্সবাদী রীতি, মার্ক্সবাদ থেকে সমাজকে পরিবর্তন করতে যাচ্ছে, রাজনৈতিক মতাদর্শকে উনি অ্যাপ্লাই করতে যাচ্ছে, সে রীতি কিন্তু এই প্রেজেন্টেশনটা কিন্তু আমাদের 1000 বছর ধরে ছিল। ধরেন আমরা যে ধরেন মধ্যযুগের জাতিকে পাঁচালী বলি, ধরেন মনসার পাঁচালী কিংবা বিশরীর গান। তো বিশরীর গান কি করে মানুষের মধ্যে কিন্তু চেতনার সম্প্রসারণই ঘটায়। ব্রেক্ট হয়তো করছে এক ধরনের রাজনৈতিক মতাদর্শ থেকে, তারা করছে হয়তো এক ধরনের ধর্মের মতাদর্শ, কিন্তু কাজ কিন্তু একই করছে, যোগাযোগটা
প্রক্রিয়া কিন্তু একই। তো এখন সমস্যাটা কোন জায়গায়, বা সে যখন ব্রেক্ট যখন উপস্থাপন করছে সেটা হচ্ছে ধরেন সে বলছে ন্যারেটিভস, আর আমাদেরও কিন্তু আমরা বর্ণনাত্মকৃতি, আমাদেরও কিন্তু একটা ন্যারেটিভস আছে, কিন্তু আমরা যখন তুলনামূলকভাবে কথা বলতে যাই তখন ব্রেক্টকে আমরা মাথায় নিয়ে ফেলি, আমরা আমাদেরটা খুঁজে দেখি না। তো এই জন্য আমার কাছে মনে হয় যে আমরা যদি সমালোচনা আসলে মানে সমালোচনা বলতে তুলনামূলক জায়গার থেকে কথা বলতে যাই, আমাদের আসলে এটা প্রচুর বলা উচিত এবং এইটার রূপরেখাগুলো হচ্ছে পরিবর্তিত হওয়া উচিত। মানে একদম একটা নিউট্রাল পার্সপেক্টিভ, নিউট্রাল পয়েন্ট থেকে হচ্ছে কথা বলা উচিত। আর উনি আপনারা যে কথা হচ্ছিল যে নজরুলের সমাজ চিন্তা, সমাজ ভাবনা বা সমাজের জায়গাগুলো, আমাদের থিয়েটার কিন্তু এখনও সমাজ বিচ্ছিন্ন। আপনি দেখেন আমরা ঢাকা শহরে আজকে শেক্সপিয়ার হয়, আমি দেখবো আমার সমাজকে, আমি দেখবো আমার সমাজের সমালোচনাকে, আমি দেখবো আমার সমাজের ভাবনাকে। আমি ধরেন ইউরোপিয়ান সমাজের ভাবনা আমি টাকা দিয়ে খরচ করে কেন দেখব? তো আমাদের দেশে এই জায়গাটাই বুঝে না। আমাদের যতগুলো থিয়েটার ডিপার্টমেন্ট আছে আমাদের দেশে, প্রত্যেকটা ডিপার্টমেন্টই দেখবেন যে থিয়েটার বলতে ইউরোপিয়ান সব শিল্প সাহিত্য, তাদের মতাদর্শ, তাদের রূপরেখা, তাদের টুলসগুলো তারা বড় করে দেখছে, আমাদের নিজস্ব জায়গাগুলো দেখছে না। ফলে আমাদের কিন্তু থিয়েটারটাও কিন্তু সমাজ বিচ্ছিন্ন। আজকে দেখেন নাটককে কিন্তু গ্রামে গঞ্জে দেখে না এবং এটা খুব অর্থে দেখে। তো এই জন্য আসলে আমাদের শিল্প সাহিত্য প্রত্যেকেই আমাদের হচ্ছে আমাদের সমাজ, আমাদের জীবন কেন্দ্রিক হওয়া উচিত বলে আমি মনে করি। ডক্টর শম্পা দাস, একই মধু শ্যাম বিরহে আপনার প্রবন্ধ গ্রন্থ, এইটার ভিতরে কয়টা প্রবন্ধ রয়েছে আর কি কি বিষয় নিয়ে আপনি? 14টি প্রবন্ধ রয়েছে এখানে আপনার বিদ্রোহী নজরুলের বিদ্রোহী কবিতার উপর একটি লেখা রয়েছে, এবং নজরুল এবং কমল দাশগুপ্ত যিনি কাজী নজরুল ইসলামের প্রায় 800 গান সুর করেছেন, তার দুজনের কোলাবোরেশন। আরেকটি নজরুল এবং নার্গিস প্রসঙ্গ, তার জীবনের নারীরা যারা ছিলেন, বিশেষত নার্গিসকে নিয়ে কথা বলেছি। তারপর আরেকটি ছিল হচ্ছে নজরুলের সুর, মানে বিভিন্ন ভ্যারাইটি সুর, কাব্যগীতি, আরও যা যা আছে যতটুকু আমার মনে পড়ে। আর ছিল হচ্ছে ফিরোজা বেগম এবং নজরুল সরাসরি তারা ছিলেন আর কি, একদম অনেকটুকু সময় সেটার উপর একটা লেখা ছিল। আমি ওনার ভাইয়ের সাথে যখন লিখতাম তখন ওনার সাথে কথা বলেও, আর ওনার ছেলে তার সাথে কথা বলে এটি লিখেছি। আসাফুদ্দৌলা। হ্যাঁ, আপনার এই কাজটা কত সালে বেরিয়েছে? এটা হলো 19 সালে। অনেক ভালো কাজ। এই যে নজরুল নিয়ে যে অন্যান্য গবেষণা, সঙ্গীত ছাড়াও তো তার আমাদের জাতীয় কবি হিসেবে পাঠ্যক্রমে বিশ্ববিদ্যালয়গুলিতে যে ধরনের স্পেস থাকা দরকার নজরুলের পাঠ্যসূচিতে, সেখানে আমরা কম পাই। দেখা যায় নজরুলকে পাই না, কোথায় 50 নম্বরের জন্য আটকে দেয়া আছে বা 20 নম্বরের জন্য নজরুলকে দেয়া আছে। আমি একটা কথা বলি, একজন নজরুলকে আমরা যখন বিদ্রোহী বলে শেষ করে দিই, তখন কিন্তু নজরুল আসবে না ফিরে। আমরা নিজেরাই ছোট হয়ে যাই, যে অ্যাকচুয়ালি তাকে জানলে তো আমরাই সমৃদ্ধ হই। তার যে থট প্রসেস, তার যে সমাজ ভাবনা, এটা তো একটা আসলে ভীষণ ভার্সেটাইল একটি বিষয়। এটি একটি বই বা একটি প্রবন্ধ বা একাধিক বইয়ে যে সেটাকে রূপ দেওয়া যাবে তা নয়। তাহলে বিশ্ববিদ্যালয়ে 100 নম্বর নজরুল পড়ানো হলো। নজরুল একটি বিশ্ববিদ্যালয় আছে আমি যতটুকু জানি ত্রিশালে, এবং নজরুল ইনস্টিটিউট রয়েছে। নজরুলকে আসলে ওই পর্যন্ত নজরুলের বিদ্রোহী চেতনা, কিন্তু নজরুলের ভেতরে যে এত সৃষ্টিশীলতা রয়েছে, এত ভার্সেটালিটি রয়েছে, সেটি জানবার তার আজও তিনি অনালোকিত, অনাস্বাদিত। আবু সাইদ তুলু, আপনার আরও কিছু কাজ রয়েছে, কবিতা, প্রবন্ধ, আপনার দুটো আরও গ্রন্থ রয়েছে, নাট্য ঐতিহ্য ও বাংলাদেশের নাটক। এছাড়াও সেলিম আল দ্বীনের উপর কাজ রয়েছে। এই বিস্তর নিয়ে যদি খানিকটা বলেন আপনি। আমার এই পর্যন্ত বই বের হয়েছে 11টা। তো এর মধ্যে আমার কবিতার বই আছে, আমার গল্পের বই আছে এবং আমি উপন্যাসও লিখেছি। আর আমি আসলে সব কিছুর মধ্য দিয়েই যেটা আসলে চেয়েছি সেটা হলো যে মানে আমাদের চিন্তা হচ্ছে আমরা করি, আমরা আমাদের মতো ভাবি, আমরা আমাদের মতো দ্বারা এই জায়গাগুলো। তো আমি আসলে শিল্প সাহিত্যের আদর্শ হিসাবে দেখি বাংলাদেশের সেলিম আল দীনকে। সেলিম আল দীনের সেমিনার আমি ছিলাম 2002 সালে, এবং পরে আমি সেলিম আল দীনের উপরে হচ্ছে এমফিল করেছি, যেই বইটাই হচ্ছে সেলিম আল দীনের সাহিত্য ভাবনা। ওই বইটার মধ্যে আমি সেলিম আল দীনকে বিস্তরভাবে পাঠ করেছি। আমি দেখতে চেয়েছি যে সেলিম আল দীন কীভাবে মানে উপনিবেশ চিন্তাকে রিজেক্ট করে 1000 বছরের যে আমাদের প্রবহমান চিন্তা ছিল সেইটাকে উনি এখন বিশ্বজনীন করেছে।
আমি ওখানে দেখতে চেয়েছি। আমি দেখেছি যে উনি কীভাবে আঙ্গিককে রিজেক্ট করেছে, যে শিল্প আঙ্গিকগুলো। থিয়েটার বলতে ইউরোপিয়ানরা যা বোঝে, বলতো যে আমাদের সেলিম আল দীন বলেছে যে এটা আমাদের 1000 বছর ধরেই ছিল, যে আমাদের বরঙ্গমণি নাট্যশাস্ত্রের মধ্যে যে ওড্ডমাগধী রীতি নামে একটা শব্দ পাই, এটা আমাদের রীতি, আঞ্চলিক রীতি হিসাবে সেখানে উল্লেখ। তো বলে যে চর্যাপদের মধ্যে যে নাচন্তি বাজিল গান্ধী দেবী বুদ্ধ নাটক ও বিষমা হই, তো ওখানে নাটক শব্দ আছে এবং বৌদ্ধ নাটক নামে আমরা নাটকও পাই, লোকানন্দ নামে নাটকও পাই। তো আমরা তাহলে কেন বলবো যে ইউরোপরা হচ্ছে লেবেদেব দিয়ে 1795 সালে লেবেদেবদের নাটক শুরু করেছে? হ্যাঁ, ওদের থিয়েটার, তার ফিলোসফিক্যাল যে পার্ট, সেই পার্টের সঙ্গে আমরা যদি ফিলোসফিক্যাল জায়গা থেকে, সেটা হচ্ছে একই। তো আমার তার যে সাহিত্য চিন্তা, তার যে প্রেজেন্টেশন, এইসব নিয়েই হচ্ছে আমার ওই সেলিম আল দীনের সাহিত্য ভাবনা বইটা। আর সমকালীন বাংলাদেশের সমকালীন থিয়েটার, এই বইটা মূলত আমাদের যিনি পাবলিশার অন্বেষা প্রকাশনের শাহাদাত ভাই, ওনার রিকোয়েস্টেই মূলত এটা করেছিলাম। এটার মূল কারণটা ছিল যে বাংলাদেশের থিয়েটারটা হচ্ছে বিদেশে এরা হচ্ছে বুঝে না যে আসলে বাংলাদেশে আলটিমেটলি থিয়েটারটা কী, বাংলাদেশের থিয়েটারটা কেমন আছে। তো এই কারণে নামটা থিয়েটার দিয়েছিলাম। আমি থিয়েটার শব্দটা দেওয়ার পক্ষপাতী ছিলাম না, কারণ আমি সেই নবগীতিয়ঙ্গার মতো আমি মনে করি যে ভাষাটাকে আগে চেঞ্জ করতে হবে। তো দেখিয়েছিলাম ওখানে বিভিন্ন নাটকগুলো দেখিয়েছিলাম, যে ইউরোপীয় যে নাটকগুলো হয় সেই নাটকগুলো বা থিয়েটারগুলো, সেই থিয়েটারগুলোর সঙ্গে পরম্পরা আমাদের থিয়েটারগুলো কি তার জায়গাগুলো তুলেছে। এটা আমি এই বইমেলায় এই ধরনের বই, শিল্প সমালোচনা, থিয়েটার, এগুলি পাঠকপ্রিয়তা কেমন পায়? এগুলো গল্প, কবিতা, উপন্যাসের মধ্যে তো আসলে এগুলো মতো তো এগুলো সাধারণত কখনো হয় না বা হবেও না। এগুলো যারা চিন্তাশীল মানুষ, যারা গবেষক কিংবা যারা অনুসন্ধিৎসু, যারা বুঝতে চায়, তারা সবাই কিনে। আমার এই পর্যন্ত যতগুলো বই বের হয়েছে, তো আমার কাছে তো ভালোই মনে হয়েছে। এটা তো প্রচুর কিনেছে, প্রচুর লোকজন কিনেছে এবং কিনে এইসব বিষয় নিয়ে আমার সঙ্গে বিতর্ক করেছে, কথা বলেছে। আমার তো মনে হয় যে এগুলো বেশ ভালো চলে। আর এগুলো লেখা বলতে আমি এবার এটা মনে করি যে আমারও তো এই সমাজের প্রতি একটা দায়িত্ব আছে। তো আমি তো ধরেন মানুষকে শুধুমাত্র বিনোদিত করতে পারি না, কারণ বিনোদিত করার যে টেলিভিশন চ্যানেল আছে, সিনেমা আছে, ফিল্ম আছে। তো আমি এমন কথা বলবো যে এই কথাগুলো এই মানুষকে, সমাজ সভ্যতাকে এবং একটা সভ্যতাকে বিনির্মাণ করবে, নতুন কিছু নিয়ে আসবে সমাজ সভ্যতার জন্য। তো ফলে এই ধরনের বই তো হওয়া উচিত। আর বইমেলা কি, বইমেলার তো উদ্দেশ্যটাই যে চিন্তার কোন জায়গায় পৌঁছেছে, চিন্তার একটা প্রতিযোগিতা হওয়া উচিত সেখানে, শুধু বই বিক্রি না। বই ধরেন এমনও লেখক আছে, আপনি তো সারা পৃথিবীব্যাপী দেখেছি, অনেক লেখক আছে 2-3টা কপিও বই বিক্রি হয় না, অথচ তারা পৃথিবীর মধ্যে গুরুত্বপূর্ণ একজন লেখক। আবার অনেকের শত শত বই বিক্রি হয়েছে, অথচ তারা পৃথিবীতে গুরুত্বপূর্ণ লেখক না। আমি মনে করি যে চিন্তার পার্টিসিপেশনস কি আছে, এই রকমের জায়গাগুলো হওয়া উচিত। তো এগুলো তো চলছে বলে আমার মনে হয়। ডক্টর শম্পা, যেটি উনি বললেন যে আসলে বইমেলার চাইতে যে একজন দায়িত্বশীলতা বা দায়বদ্ধতার যে জায়গাটি, তো সে কথাই বলবো যে কাজী নজরুল ইসলাম যে এত গান লিখেছে, তিনি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বা বব ডিলানের মতো নোবেল শান্তি পান নাই, কিন্তু তিনি যে মানুষের প্রতি দায়বদ্ধতাকে অন্তরের ধর্ম মনে করেছেন। যে যখন তিনি ব্রিটিশদের বিরুদ্ধে এরকম দুর্গমগিরি কান্তার মরু, তারপর এ ধরনের গান, আজি রক্ত নিশি ভরে একিউ শুনি ওরে মুক্তি কোলাহল, এই গানগুলো তিনি যখন রচনা করেন ওই পার্সপেক্টিভে, তখন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরও বেশ কিছু এরকম জাগরণের গান বা বিদ্রোহের গান রচনা করেছেন। সেগুলো কিন্তু রচনা হয়েছে, আমি কারো সমালোচনা করছি না, সেটি লেখার জন্য লেখা। কিন্তু তার এই শব্দগুলো, সুরগুলো শোনা মাত্র মনে হয় যে তিনি এই যে মানুষের প্রতি যে দায়বদ্ধতা, যেটি উনি বললেন, এই দায়বদ্ধতাটাকে অন্তরে ধারণ করেছেন, এবং সেই ধারণ করেছেন বিধায় এরকম বুলেটের মতন সঙ্গীত তিনি রচনা করতে পেরেছেন। এবং আজ অবধি যতগুলো কি বলবো আন্দোলন বা এই যে পরিবর্তন, সবসময় কিন্তু নজরুল প্রাসঙ্গিক। অশেষ ধন্যবাদ আপনাদের দুজনকে স্টুডিওতে আসবার জন্য। দর্শক, আমাদের প্রাণের বইমেলা চলছে। এই বইমেলা মানে হচ্ছে আমাদের শিশু, কিশোর, সকল শ্রেণীর পাঠক এবং মানুষের জনসমাবেশ। এখানে এসে আমরা রবীন্দ্রনাথকে চিনি, নজরুলকে চিনি, বিদেশি সাহিত্যিকদের চিনি, ইউজিন ওয়েলকে চিনি, শেক্সপিয়রকে চিনি, আমাদের পঞ্চপাণ্ডবকে চিনি কবিতার, পঞ্চকবিকে চিনি গানের। তো আমরা বাংলা ভাষার সঙ্গে থাকবো, বই কিনবো, আমরা ভালো পাঠক হয়ে সমাজ বিনির্মাণে দায়িত্ব পালন করব। আমরা অনুষ্ঠান শেষ করছি সম্পাদেশের গান দিয়ে। কাজী নজরুল ইসলাম, পূর্বে আমি গানটা করার আগে ছোট্ট করে জাস্ট কয়েক সেকেন্ড বলে নিচ্ছি যে গজল গান তিনি প্রথম জেনারেলাইজ করেন, লাইক
তার আগে গজল হতো একটা মজলিসের ভেতরে, সেখানে একটু মত সুরা হতো, তার সাথে সাথে গজল হতো। কিন্তু তিনি কিন্তু প্রথম সাধারণ মানুষের জন্য গজল রচনা করেন। যেমন ফুলে তোর বুক ভরেছে আজি কে জলে, ভরে আখির কোন বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল, আজও তার ফুলকলিদের ঘুম টোটেনি তন্দ্রাতে বিলল, বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল।